চ্যাপ্টার নাম্বার 5, জল, স্থল এবং বাতাস। বলা হচ্ছে যে আমরা যখন পৃথিবী থেকে দেখতে পাই যে আকাশটাকে নীল, এর কারণ হচ্ছে বায়ুস্তর। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তরের জন্য সূর্য থেকে আসা যে রং, সাদা রঙের যে আলো, সেটি 7টি রঙে ভেঙে যায়, যার মধ্যে থেকে এই বায়ুস্তরে থাকা বিভিন্ন ধূলিকণার কারণে এখানের মধ্যে নীল রঙটা সবচেয়ে বেশি বিচ্ছুরিত হওয়ার কারণে আকাশ নীল দেখায়। পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরকে বায়ুমণ্ডল বলা হয়ে থাকে। ভূপৃষ্ঠের থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বাতাসে অস্তিত্ব থাকলেও 97% মতন, মানে 97 ভাগ মতন 27 কিলোমিটারের মধ্যে থেকে থাকে। বায়ুমণ্ডলের মধ্যে আমরা অনেকগুলি গ্যাস এর মিশ্রণকে দেখতে পাই, যেমন হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেন সব থেকে বেশি আছে, তারপর অক্সিজেন আছে, এবং তারপরে কিন্তু আর্গন আছে। ঠিক আছে, এরপরে অন্যান্যগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও জলীয় বাষ্পও থেকে থাকে। এবার বিভিন্ন উষ্ণতার হিসাবে দেখে আমরা কি করি না, বায়ু স্তরের বিভাগ করে থাকি, স্তর বিন্যাস করে থাকি, স্তরে ভাগ করে থাকি। প্রথমে বলা হয় ট্রোপোস্ফিয়ার, তারপরে স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর থাকে বহিঃস্তর যেটা আছে বা এক্সোস্ফিয়ার। এবার এগুলোকে আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা যদি ছবি থেকে দেখি তাহলে বুঝতে পারবো যে একটা এখানের মধ্যে দেওয়া আছে যে 16 কিলোমিটার, প্রায় 16 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পর্যন্ত, সমুদ্র স্তর থেকে উচ্চতা জেনারেলি মাপা হয়, সেখান পর্যন্ত এখানের মধ্যে কি হয় না, প্রতি উচ্চ দিকে গেলে উষ্ণতা কমতে থাকে। সেটার হার হচ্ছে 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। এবং প্রায় 16 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর যেটা আছে সেখানের মধ্যে এই ঘটনা ঘটে থাকে, এর নাম ট্রোপোস্ফিয়ার। এখানের মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টি, ধূলিকণা সমস্ত কিছু বেশিরভাগ পাওয়া যায়, এখানের মধ্যে সমস্ত কিছু থাকে। ঠিক আছে, এই জন্য আবহাওয়ার বিভিন্ন ধরনের হেরফের এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এর পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটি কিনা ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত অবস্থান করে। এখানের মধ্যে 16 পর্যন্ত ট্রোপোস্ফিয়ার ছিল, এর পরবর্তী অংশটা স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কি বললাম, যেখানে উষ্ণতাটা কমতে থাকে, ঠিক তেমনই স্ট্র্যাটোস্ফিয়ারে আবার উষ্ণতাটা উঁচু দিকে গেলে বাড়তে থাকে। এছাড়া এখানে মেঘ পাওয়া যায় না, যে কারণে এখানের মধ্যে জেট চলাচল করতে সুবিধা হয়। এখানে কোনো ধুলোকণা নেই, জলকণা নেই, বা বাতাসের পরিমাণও খুব কম থাকে, তার কারণে মেঘ বৃষ্টি কিছুই না হয়। এখানে শান্ত স্তর হিসাবেও এটাকে পরিচিত, যেখানে জেট প্লেনগুলো এখানের মধ্যেই চালানো হয়। এই স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এরই মাঝে একটা ছোট অংশ পড়ে, যেটা হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে, যেখানের মধ্যে ওজোন গ্যাস আছে। যে ওজোন গ্যাসে কি করে না, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে এরা শোষণ করে। ঠিক আছে, যার কারণে কি হয় না, পৃথিবীতে এই অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে না আসে না। এই অতিবেগুনি রশ্মি এলে মানুষের মধ্যে স্বাস্থ্যের সমস্যা দেখতে পাওয়া যাবে, এছাড়াও গাছের মধ্যে স্বাস্থ্যের সমস্যা দেখতে পাওয়া যাবে, প্রাণী জগতের জন্য ক্ষতিকারক হবে। তার কারণে বলা হয়, যেটাকে ইউভি রে বলা হয়ে থাকে। এখন বর্তমানে বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন অন্যান্য গ্যাসের যেগুলো ব্যবহার হয়, যে যেমন যেগুলো বাতানুকূল জল, অর্থাৎ এসি, ফ্রিজ, এসব জিনিসের ক্ষেত্রে সেগুলোর থেকে বেরোনো বিভিন্ন ক্লোরিন জাতীয় জিনিসপত্রের কারণে কি হয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এসবের জন্য কি হয় না, ওজোন গ্যাস ভাঙতে থাকে, যার কারণে ওজোন গ্যাসের এই স্তরের মধ্যে ফুটোও দেখতে পাওয়া যায়। তার ফলে অতিবেগুনি রশ্মি চলে আসবে। যদি কোনো একটা মেঘ থাকে, কোনো একটা পর্দা থাকে, সেটার মধ্যে ফুটো হয়ে যায়, তাহলে সেখান থেকে এই রশ্মিটা চলে আসে, যে কারণে সেখানে জীবজগতের ক্ষতি হয়ে থাকে। তাই এটি আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ স্তর, যেটা হচ্ছে ওজোন গ্যাসের এই স্তরটা 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে যেটা। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরই অংশে থাকে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের জানতে হলে এরকম জানতে হবে যে এই 50 কিলোমিটার পর্যন্ত আমরা পেয়ে গেলাম, যেখানের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা কম ছিল, এখানের মধ্যে বাড়ছিল, আবার মেসোস্ফিয়ারে কী হবে, আবার কমবে। ঠিক আছে, এখান থেকে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে দেখতে পাওয়া যায় এটা প্রায় 80 কিলোমিটারের মতো, 50 থেকে 80 হয়ে গেল। মোটামুটিভাবে বলা হয় প্রায় লেখা থাকে, কারণ প্রত্যেকটা স্তর জেনারেলি আমরা পুরোপুরি ডিফাইন করতে পারবো না, তাই প্রায় লেখা হয়ে থাকে, একটা
পার্থক্য আসতেই পারে। এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার কমতে থাকে। বললাম স্ট্র্যাটোস্ফিয়ারে কমে, ট্রোপোস্ফিয়ারে কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, আবার মেসোস্ফিয়ারে কমতে থাকে। এর পরবর্তী অংশটা হচ্ছে যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মো শব্দের অর্থ থার্মোমিটার, থার্মোস্ফিয়ার, তাহলে সেখানের মধ্যে উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতার সাথে সম্পর্কযুক্ত। তাই এখানে কিন্তু আবার আকাশকে, এখানের মধ্যে যেহেতু বাতাস নেই, তার ফলে আলোর বিচ্ছুরণ হয় না, যেখানে এখানের মধ্যে বাতাস না থাকার কারণে এখানে কালো দেখায়। এই স্তরে আরেক নাম আমরা আয়নোস্ফিয়ারও বলে থাকি। আয়ন থাকে জেনারেলি, এবং এখানের মধ্যে কি হয় না, অতিবেগুনি রশ্মি যেহেতু আসে, তাই এখানের মধ্যে কি হয় না, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসে আবার পৌঁছে যায় এখানের মধ্যে। ট্রোপোস্ফিয়ারে কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়ছে, মেসোস্ফিয়ারে আবার কমছে, থার্মোস্ফিয়ারে আবার বেড়ে যাচ্ছে, এবং সেটাও 200 ডিগ্রি সেলসিয়াসের মতো, ঠিক আছে। এখানের মধ্যে এই আয়নস্তরের কারণে কি হয়, বেতার তরঙ্গকে প্রতিফলিত করে, এবং পৃথিবীতে আমরা তার জন্য রেডিও শুনতে পাই। এর পরবর্তী স্তর হচ্ছে থার্মোস্ফিয়ারের উপরের স্তর, যেটাকে এক্সোস্ফিয়ারও বলা হয়ে থাকে, যেখানের মধ্যে আমরা কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন ইত্যাদি এখানের মধ্যে রয়েছে, ঠিক আছে। এর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মেরুজ্যোতি। মেরু অঞ্চলে এই ধরনের আলো দেখতে পাওয়া যায় যখন আমাদের 6 মাসের জন্য যে অন্ধকার থাকে, একটা সময় আসে 6 মাস অন্ধকার থাকে, 6 মাসের জন্য আলো দেখতে পাওয়া যায়। যেহেতু পৃথিবী কি হয় না, অক্ষের চারিদিকে ঘুরছে, এবং সেটা কি হয় না, বেঁকানো, মানে আমরা বলেছিলাম না এখানের মধ্যে 66.5 ডিগ্রি কোণ করে অক্ষের সাপেক্ষে, তো যখন পরিচলন গতির মধ্যে দিয়েও যায়, তখন কি হয় না, সূর্যের আলোটা এখান পর্যন্ত উত্তর দিকে একটা টাইমের জন্য উত্তর দিকে, এবং যখন এখানে থাকে তখন যেতে থাকে, দক্ষিণ দিকে যেতে পারে না পুরোপুরিভাবে, ঠিক মেরুতে, ঠিক সেভাবে উল্টো দিকেও উল্টো ঘটনা ঘটে। মানে মোট কথা 6 মাসের জন্য উত্তর মেরুতে অন্ধকার থাকে, এবং দক্ষিণ মেরুতে 6 মাসের জন্য অন্ধকার থাকে। যখন আমাদের এখানে গ্রীষ্ম চলে, তখন উত্তর মেরুতে আলো থাকে, কিন্তু ঠিক তার পরবর্তী 6 মাস কি হয় না, সেখানের মধ্যে আলো থাকে না। সেই সময় আমরা দেখতে পাই, এই ধরনের আলো দেখতে পাওয়া যায়, যেগুলো কিনা বিভিন্ন ধরনের বিক্রিয়ার কারণে ঘটে থাকে। অক্সিজেনের উপর বিভিন্ন বিক্রিয়ার কারণে, আয়নিত জিনিসের জন্য এখানের মধ্যে আমরা মেরুজ্যোতি দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। এবং এগুলোর জন্য বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেখানের মধ্যে মানুষরা এবং সেগুলো মানে মেরুজ্যোতি দেখবার জন্য যেয়ে থাকে। এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে বায়ুমণ্ডল না থাকলে কি হতো। বায়ুমণ্ডল না থাকলে, বায়ুমণ্ডল অ্যাকচুয়ালি কি কাজ করে না, আমাদের উষ্ণতাটাকে পরিবহন করতে সাহায্য করে, ঠিক আছে, পরিবহন করতে সাহায্য করে, এবং সেই উষ্ণতাটাকে ধরে রাখতে সাহায্য করে। পরিবহন করতে কীভাবে সাহায্য করে না, যখন আমরা দেখি যে গরম হয়, তখন হাওয়া আসে, ঝড় বৃষ্টি হয়, অন্য স্থান থেকে ঠান্ডা হাওয়া আসে, যার কারণে কী হয় না, সেখানের মধ্যে উষ্ণতার যে তাপমাত্রাগুলো আছে, সেগুলোকে একটা নির্দিষ্ট স্তরে গড়ে রাখবার চেষ্টা করে। গড় আমাদের পৃথিবীর উষ্ণতা কত ছিল, 15 ডিগ্রি সেলসিয়াস। এখানের মধ্যে বলছে যে দিনের বেলা সূর্যের তাপে তাহলে কী হতো, পৃথিবী উত্তপ্ত হতো, আর রাত্রিবেলা প্রচুর পরিমাণে আস্তে আস্তে কী হতো না, তাপ আস্তে আস্তে চলে যেত, আবার ফিরে যেত। তার কারণে কী হতো না, বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা হতো। এই বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস আছে, এমন অনেক গ্যাস আছে যেগুলো কী হয় না, এই উত্তাপকে বাইরে যেতে দেয় না, যার কারণে কী হয় না, আমাদের জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। আবার এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, বায়ুমণ্ডলের সঙ্গে যে উল্কাপিণ্ডগুলো আছে তাদের ঘষা লাগে, এবং যার কারণে আমরা দেখি না যে তারা খসে পড়ছে, আসলে ওই উল্কাপিণ্ডগুলো কী হয় না, জ্বলে ছাই হয়ে যায়, তখন সেটা জ্বলন্ত লাগে। তার জন্য এটা হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে এগুলো এসে পৃথিবীকে ডাইরেক্ট হিট করলে পৃথিবীর ক্ষতি হয়ে যেত। এবারে একটা জিনিস হচ্ছে যে আমরা যেখানে জল, স্থল এবং বায়ুমণ্ডল তিনটে দেখতে পাই, কিন্তু একটা সময় ছিল যখন আমাদের কী হয়েছিল না, এটা একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল, এবং আস্তে আস্তে এটা তাপমাত্রা বিকিরণ করতে করতে আস্তে আস্তে স্তরে স্তরে ভাগ হতে হতে উপরের স্তরে আমাদের এখানটা ঠান্ডা হয়ে গেছে, এবং কী হবে, ভিতরে এখনও পর্যন্ত গরম আছে, ঠিক আছে। এবং এই কারণে কী হচ্ছে না, আমাদের পৃথিবীর উপরই স্তরে আমরা এরকম আমাদের পৃথিবীকে নীল গ্রহ হিসাবে দেখতে পাচ্ছি, কিন্তু ভিতর দিকে গেলে আমরা কী করতে পারবো, উত্তপ্ত পৃথিবীর বিভিন্ন স্তরকেও দেখতে পাবো। সেখানের মধ্যে এই জন্য পৃথিবীর উপরের যে স্তর, সেটাকে আমরা ভূপৃষ্ঠ বলে থাকি, যেটা ভূত্বক, এবং তার নিচের স্তর একটা ছোট স্তর, সেটা হচ্ছে শিলামণ্ডল বলা হয়ে থাকে, ঠিক আছে। এর পরের স্তর হচ্ছে গুরুমণ্ডল, যেখানে এখনো পর্যন্ত গরম জিনিসপত্র রয়েছে, আর কেন্দ্রমণ্ডলও রয়েছে।
যত ভেতর দিকে যাব তত উষ্ণতা কিন্তু বাড়তে থাকবে। এবং এই শিলামণ্ডল হিসাবে বলা হচ্ছে যে ভূত্বকের 4টি ভাগের 1 ভাগ স্থল আছে এবং স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, একে শিলামণ্ডল বলা হয়। এই শিলাগুলি কি হয় না বারবার চূর্ণ হয় ক্ষয় পেয়ে, এবং যার কারণে আমরা বলতে পারি যে 1000 বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটিতে তৈরি হয়। এরপর সেই মাটির মধ্যে কি হয় না বিভিন্ন জীবের মৃতদেহ, মানুষের মৃতদেহ এসব জিনিসপত্র মিশে যায়, যার কারণে কি হয় না এখানের মধ্যে পুষ্টি দ্রব্য সৃষ্টি হয়, এবং তারপর সেখান থেকে উদ্ভিদরা খাদ্য গ্রহণ করে, খাদ্যের তৈরি করে। পুরোপুরিভাবে যদি আমরা দেখি তাহলে এভাবেই সমস্ত কিছু হয়ে থাকে। শিলামণ্ডল থেকে আমরা বেশি দরকারি যে সকল ধাতুগুলো যেমন লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, চুনাপাথর, মার্বেল, জিপসাম ইত্যাদি পেয়ে থাকি। মাটির নিচে কয়লা রয়েছে, খনিজ তেল রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। জলের জিনিসটা কি বলছে না, জল কি হয় না, যদি আমরা জলকে দেখেছি কোনো একটা জলাশয়ের মধ্যে কি হয় না, জলকে গরম করলে যদি কোনো একটা পাত্র থাকে, সেটা যদি আগুন দিয়ে গরম করা হয় এবং সেখানে জল থাকে, তাহলে কি হবে, জলের মধ্যে থেকে জল গরম হয়ে বাষ্পীভূত হবে, এখানের মধ্যে ঢাকা দেওয়া থাকলে সেই বাষ্প আবার কি হবে এখানের মধ্যে কণা আকারে জমা হবে, আবার সেইটা নিচে আসবে এবং তারপর আবার এটা চলতেই থাকবে, রাইট। তো সেইটাকেই বলছে যখন কোনো জলাশয় থাকে তখন সেই জলাশয়ের জল কি হয় না বাষ্পীভূত হয়ে উপরে যায় এবং তারপর মেঘ এর সৃষ্টি করে এবং তারপর আস্তে আস্তে আবার বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে। এটাকেই বলছে এই যে জল রয়েছে সেই জলের ভাণ্ডারের নামই হচ্ছে বায়ুমণ্ডল, এবং যে এই ধরনের যে চক্রাকার আবর্তন যেটা বললাম সেটা হচ্ছে জলচক্র। এছাড়াও আমাদের পৃথিবীতে যেহেতু 3 ভাগ জল রয়েছে, তাই আকাশ থেকে দেখলে পৃথিবীকে মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে নীল দেখতে পাওয়া যায়, তাই সেটাকে বলে নীল গ্রহ। এবং আমাদের জানা উচিত যে প্রায় 350 কোটি বছর আগে যখন পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয় সেটা কিন্তু জলের মধ্যেই হয়েছিল। জলই জীবন এবং জল ছাড়া অস্তিত্ব সম্ভব নয়। হতে পারে আমাদের কাছে 3 ভাগ জল আছে, কিন্তু মোট কথা নদী, জলাশয়, হ্রদ সব জায়গায় জল আছে, এবং তবে আমাদের যে 97% জল সেটা হচ্ছে লবণাক্ত জল, অর্থাৎ আমরা সেটাকে খাওয়ার কাজে ব্যবহার করতে পারি না, ঠিক আছে, ব্যবহারযোগ্য নয়। তাই 3 ভাগ মাত্র জল আছে এমন যেটাকে আমরা তার মধ্যে সেই জলের 3 ভাগ জলটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি, সাধু জল মোট কথা। জলচক্রের ব্যাপারে আগে বলা হয়েছে। এবার জলচক্রের পর যদি যায় তাহলে হচ্ছে মহাদেশ সঞ্চরণ। আগে বললাম ভিতরের মধ্যে পৃথিবীর ভেতর দিকে যত যাব মাটির নিচের দিকে পৃথিবীর মাটির নিচের দিকে যত যাব তত উষ্ণতা বাড়তে থাকবে। এবার যে কোর আছে হচ্ছে কেন্দ্র আছে, সেই কেন্দ্রে বেশি উষ্ণতা হবে, তারপরে যে স্তর আছে তার থেকে একটু কম হবে কিন্তু বেশ উষ্ণতা হবে, তারপরে এই আমাদের উপরে মাটি আছে। এবার এখানে কি হয় না, আমরা একটা জিনিস বোঝা উচিত যেটা হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত কী জিনিস না, বলছে যদি আমরা কোনো একটা তরলকে গরম করি, এখানে উষ্ণতা দেওয়া হয়, তখন যদি এখানে 2টো স্তর 3টে স্তর থাকে, এরকম করে স্তরে স্তরে গরম হবে। নিচের স্তরটা যখন গরম হবে তখন সেই স্তরটা উপর দিকে চলে যাবে এবং উপরের স্তর নিচের দিকে চলে আসবে। এভাবে কি হবে না, এখানের মধ্যে আবার পরবর্তী যখন এই স্তরটা আমার নিচের দিকে চলে এলো তখন এই স্তরটা আবার গরম হয়ে যাবে, তখন আবার উপর দিকে চলে যাবে, অন্য স্তর নিচে চলে আসবে। এভাবে কি হয় না, এভাবে যাওয়া আসার কারণে একটা গতির সৃষ্টি হয়, এটাকেই বলা হয় আমাদের পরিচলন স্রোত, ঠিক আছে। এভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে। কিছু কিছু স্থানে যেহেতু উষ্ণতা বেশি থাকে তাই সেখানের মধ্যে দিয়ে এই ধরনের উপরে উঠে যাবে সেখান থেকে, এবং এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, সেভাবে এখানে যে স্তরটা ছিল সেটা নিচে চলে আসবে। তো এইভাবেই বিভিন্ন গতির কারণে বিভিন্ন দিকে কি হয় না, উপরের যে যদি আমরা নিচে কোনো কিছু উপরের একটা পাতলা স্তর আছে সেখানের মধ্যে নিচে দিকে বারবার এই ধরনের ধাক্কা মারা হলে কি হবে না, এই জায়গাটা ভেঙে যেতে পারে এবং তারপর দুটো জিনিস আলাদা দিকে যেতে পারে। আবার এমনও হতে পারে দুটো জিনিস একই দিকে চলে এলো, এর উপরের অংশটা যে ধাক্কা মারতে শুরু করলো। এবার এরকম বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। তো এখানের মধ্যে বলছে যে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন কি হয় না, সমস্ত ভূত্বকটা একসাথে জুড়ে ছিল, যেটাকে বলে 50 কোটি বছর আগে কি প্যানজিয়া, এবং তার ফলে কি হয় না, জলস্তরগুলোও জুড়ে থাকছিল, সেটাকে বলা হয় প্যানথালাসা। এবার এই প্যানথালাসার মধ্যে প্যানজিয়ার উপরে এরকম ধরনের পরিচলন স্রোত সৃষ্টি হয়েছিল প্যানজিয়ার নিচে, যার কারণে কি হয় না, এই প্যানজিয়ার বিভিন্ন অংশে ভেঙে যায় এবং আস্তে আস্তে কি হয়, এবার বিভিন্ন দিকে বিভিন্ন স্রোতের সৃষ্টি হয়।
মানে কথাটা কি দাঁড়ালো যে 50 কোটি বছর আগে প্যানজিয়া ছিল পুরোপুরি একটা স্থলভাগ, অখণ্ড স্থলভাগ, ঠিক আছে, বা মহাদেশ। আর প্যান্থালাসে ছিল মহাসাগর। এবার নিচের দিকে কি হলো না, এর উপরে এটা হচ্ছে প্রথম স্তর, উপরের স্তর, তার নিচের স্তরগুলোতে পৃথিবীর নিচের দিকে স্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। বিভিন্ন দিকে হতে পারে ভূমণ্ডলের মধ্যে, সেই পরিচলন স্রোতগুলো বিভিন্ন দিকে হওয়ার কারণে বিভিন্ন দিকে এই যে প্যানজিয়া সেটা ভেঙে যায় এবং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত বর্তমানের যে অবস্থান সেইখান পর্যন্ত 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর তৈরি করে, ঠিক আছে। এবার বলছে যেমন অনেক বছর আগে এই রকম সমস্ত কিছু জুড়ে ছিল, তাই প্যানজিয়া ছিল, অর্থাৎ সেই জন্য এক ধরনের ছিল। এভাবেই বলছে একটা টাইম পর আবার এই ধরনেরও অবস্থান দেখা যাবে অনেক বছর পর, 10 কোটি বছর পরও এরকম চলন তো চলতেই থাকবে, পরিচলন স্রোত তো চলতেই থাকবে। তার কারণে বিভিন্ন দিকে বিভিন্ন যে দেশগুলো আছে আমাদের, সেগুলো আরও বিক্ষিপ্ত হতে থাকবে। যেমন উত্তর দক্ষিণ আমেরিকা আরও পশ্চিমে সরে গিয়ে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা পাবে, তেমনি আটলান্টিক মহাসাগর আরও বড় হয়ে যাবে, প্রশান্ত মহাসাগর হয়তো থাকবেই না, আফ্রিকার পূর্ব দিক আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সাথে। এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে এরকম ধরনের আমরা যতটুকু লক্ষ্য করে বিজ্ঞানীরা ওনারা বলেছেন। পরের বিষয় হচ্ছে আমাদের বর্তমানে যে 7টা মহাদেশ আছে তাদের নাম কী কী? এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওশিয়ানিয়া, আন্টার্কটিকা। ওকে, এবার আমরা এগুলো নিয়ে পড়ব। এর মধ্যে ভারতবর্ষ অবস্থান করছে এশিয়া মহাদেশের মধ্যে, যেখানের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ। হিমালয় আছে এখানে, হিমালয় পর্বতশ্রেণী, এছাড়া প্রধান নদী ইয়াংশি, কিয়াং, ভলগা ও ইনিসি, এবং 44টি দেশ আছে। আচ্ছা, এবার দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা। আফ্রিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা অবস্থান করে, ঠিক আছে। ম্যাপের মধ্যে থেকে দেখতে পারা যে এরকম যাচ্ছে, সবথেকে বড় মহাদেশ ছিল এশিয়া, এবার হচ্ছে আফ্রিকা দ্বিতীয়, এবার হচ্ছে এখানের মধ্যে সাহারা অবস্থান করে। নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। প্রধান পর্বতমালা অ্যাটলাস পর্বতমালা অবস্থান করছে, ঠিক আছে। এছাড়া 54টা দেশ রয়েছে এখানের মধ্যে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর আমেরিকা, এবং তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকা। যদি আমরা ভালো করে দেখি তাহলে এখানে বলবো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার হচ্ছে সবথেকে হচ্ছে রকি, এখানে অবস্থান করে রকি। মিসিসিপি, মেসৌরি নদী রয়েছে, 23টি দেশ রয়েছে। তেমনি দক্ষিণ আমেরিকার মধ্যে এটা হচ্ছে চতুর্থ বৃহত্তম, এখানে অ্যামাজন নদী প্রবাহিত হয়। এখানের মধ্যে প্যাটাগোনিয়া নামক একটা যে শুষ্ক এবং শীতল মরুভূমি রয়েছে, সেটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। এছাড়া এখানের মধ্যে আন্দিজ পর্বতমালা রয়েছে। 13টা দেশ রয়েছে এখানের মধ্যে, ঠিক আছে। এখানে আন্টার্কটিকার ব্যাপারে বলছে। আন্টার্কটিকা হচ্ছে 5ম বৃহত্তম, দক্ষিণ মেরুকে ঘিরে আছে। দক্ষিণ মেরু এটা 5ম বৃহত্তম। এবার যেহেতু আমরা আকারের হিসেবে দেখছি, তাদের এখানের মধ্যে তারপর হচ্ছে ইউরোপের কথা বলছে। এই যে এশিয়ার সাথে ইউরোপ জুড়ে আছে, এখানের মধ্যে আছে ইউরেশিয়া বলা হয় দুটোকে মিলে, এবং এখানের মধ্যে আছে আল্পস পর্বতশ্রেণী, দানিউব, রাইন, এইসব নদী চলছে এখানের মধ্যে, এবং 45টি দেশ এখানের মধ্যে ইউরোপের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে ওশিয়ানিয়া হচ্ছে সবথেকে ক্ষুদ্র এবং ওশিয়ানিয়ার ক্ষুদ্র মহাদেশ। অস্ট্রেলিয়া আর কিছু ছোটোখাটো দ্বীপগুলোকে মিলে ওশিয়ানিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধের চারদিক সমুদ্র বেষ্টিত অবস্থান করে, পুরোপুরি দক্ষিণ গোলার্ধে এবং চারদিক সমুদ্র বেষ্টিত। অস্ট্রেলিয়া আছে এখানের মধ্যে, নিউজিল্যান্ড আছে এখানের মধ্যে নিউজিল্যান্ড পড়ে, ঠিক আছে। এছাড়া হচ্ছে অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে বললাম এখানের মধ্যে, এবং সেগুলোকে নিয়ে হয়। গ্রেট ডিভাইডিং রেঞ্জ হচ্ছে সবথেকে বড় প্রধান পর্বতশ্রেণী। মোরে ডার্লিং হচ্ছে এখানে নদীর নাম। এরকমভাবেই যে 5টা সমুদ্র মহাসাগর রয়েছে, সেগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে সুমেরু, দু নম্বর হচ্ছে কুমেরু, আচ্ছা এখানে দেখায় সুমেরু, কুমেরু, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগর। এর মধ্যে কিছু ফ্যাক্ট দিয়েছে। সুমেরু হচ্ছে উত্তরের মধ্যে আর ক্ষুদ্রতম মহাসাগর, এবং প্রশান্ত হচ্ছে সবথেকে বৃহত্তম মহাসাগর, প্রায় অর্ধাংশ জুড়েই এর বিস্তার। আটলান্টিক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং মাঝখানে, ঠিক আছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এর পশ্চিম দিকে পড়ছে, এবং পূর্ব দিকে পড়ছে আফ্রিকা, ইউরোপ, ঠিক আছে।
এবার তৃতীয় বৃহত্তম আমাদের ভারত মহাসাগর, ভারতের নামে একমাত্র মহাসাগর যেটা কিনা কোনো দেশের নামে, যেটা হচ্ছে ভারত মহাসাগর। আমাদের এখানের মধ্যে কোনোদিনও বরফ জমে না, তার কারণে এটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক আছে। কারণ কুমেরু সেই সব জায়গাগুলো কী হয়, ঠান্ডা থাকবে, ঠিক আছে। তাই ভারত মহাসাগর একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকে, ইম্পর্টেন্ট হিসেবে নেওয়া হয় বিভিন্ন ধরনের পরিবহনের ক্ষেত্রে, ঠিক আছে। তেমনি কুমেরু হচ্ছে প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত এই নামে পরিচিত। আলাদা করে কিছুই নেই, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগরের দক্ষিণ অংশটাকে এখানে আমরা কুমেরু বলে থাকি। কুমেরু হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে উত্তর গোলার্ধকে দেখাচ্ছে, দক্ষিণ গোলার্ধকে দেখাচ্ছে এখানে। এখানে বলছে যে পৃথিবীর জলভাগের পরিমাণ প্রায় 71%, আর স্থলভাগ হচ্ছে 29। পৃথিবীর মহাসাগরগুলি পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে, আগে বললাম যে প্রত্যেকটা জুড়ে আছে। এখান থেকে ভালো করে দেখলে বোঝা যাবে প্রত্যেকটা জলাশয় এর মধ্যে কোথাও না কোথাও জুড়ে আছে, এখানের মধ্যে জুড়ে আছে, এগুলো এখানের সাথে জুড়ে আছে, এটা এর সাথে জুড়ে আছে, এটা এদিকের সাথে জুড়ে আছে, মানে সবাই একে অপরের সাথে জুড়ে আছে। শুধু নাম দেওয়া হয়েছে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে, ঠিক আছে। আমরা যখন কোনো উচ্চতা বা গভীরতা মেপে থাকি তাহলে সমুদ্র তলের সাপেক্ষে আমরা সেটাকে মেপে থাকি। উত্তর গোলার্ধে জলভাগ এবং স্থলভাগের পরিমাণ প্রায় সমান হলেও দক্ষিণ গোলার্ধে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি, ঠিক আছে। ছবি দেখলেই বোঝা যায়, কিন্তু এটা 15%, এটা ভালো ফ্যাক্ট। মানচিত্রে ভালো করে লক্ষ্য করে দেখবে সুমেরু মহাসাগরকে ঘিরে রয়েছে বিস্তৃত স্থলভাগ, ঠিক আছে। এটা হচ্ছে সুমেরুকে বিভিন্ন দিকে থেকে বিভিন্ন জায়গায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ঘিরে আছে। তেমনি শুধু দক্ষিণ গোলার্ধে দেখলে দেখা যাবে যে আন্টার্কটিকা যে মহাদেশ এর চারিদিকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, মানে 3টে জায়গায় এটা তো এখানে ভারত মহাসাগর থাকবে, প্রশান্ত আর ইয়ে থাকবে, এখানের মধ্যেই থাকবে, তো এখানের মধ্যে ঘিরে আছে দক্ষিণ গোলার্ধে। এগুলো হচ্ছে যেখানে জল, বাতাস আর উপযুক্ত অবস্থা থাকবে, মানে হচ্ছে বায়ুমণ্ডল থাকবে, বায়ুমণ্ডল থাকবে, শিলামণ্ডল থাকবে, সেখানের মধ্যে কিন্তু জীব বাঁচতে পারবে। এটাকে বলছে জীবমণ্ডল। বলছে জল, স্থল, বাতাস ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে গড়ে উঠেছে পৃথিবীর জীবমণ্ডল। বলছে জীব যেগুলো আছে তাদের সমস্ত কিছুকে নিয়ে আমরা বলবো সজীব উপাদান, আর যেগুলো জড় জিনিস আছে, জল, বাতাস, সূর্যের আলো, এগুলি হলো অজীব। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল, বাতাস, আলো, উত্তাপ, খাদ্য, বাসস্থান এসবই এই বায়ু, বাড়ি এবং শিলামণ্ডল থেকে পাওয়া যায়। তাই উদ্ভিদ ও প্রাণীসহ সমস্ত জীবজগৎ পরিবেশের জড় উপাদানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হলে সমগ্র জীবজগতের ক্ষতি হয়ে যাবে। তাহলে এবার বলছে গ্রিন হাউস এফেক্টের কথা বা বিশ্ব উষ্ণায়নের কথা বুঝতে গেলে প্রথমে গ্রিন হাউস এফেক্টের কথা বুঝতে হবে। শীতের দেশে যেহেতু চাষ করা উষ্ণতা খুবই কমে যায়, তাই এখানে একটা কাঁচের ঘর করা হয়, যে কাঁচের ঘরের মধ্যে দিয়ে কী হবে, যখন আলো আসে এবং এখানে সবজির চাষ করা হয়, পুরোপুরি কাঁচের দিয়ে তৈরি হয়, এবং এখানের মধ্যে দিয়ে যখন সূর্যালো আসে তখন কী হবে, সূর্যালো চলে আসবার পর এখানের মধ্যে উষ্ণতাটা বেড়ে যাবে। কিন্তু যখনই রাত্রিবেলা আসবে তখন কী হবে না, এই উষ্ণতাটা আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেহেতু এটা কাঁচের ঘর ছিল তাই এখানের মধ্যে থেকে উষ্ণতাটা বেরোতে পারে না। এটাকেই বলা হয় যে তারপরে উষ্ণতাটা একটা গড় মাপের মধ্যে দিয়ে চলে আসে, এটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এবার এই গ্রিন হাউস এফেক্টের মতনই কাজ করে কিছু গ্যাস আছে বায়ুমণ্ডলে, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আমাদের মিথেন, এই ধরনের আরও অনেক গ্যাস আছে যেগুলো কি করে না, এই ধরনের কাজ করে যে উষ্ণতাটাকে ধরে রাখে, যার ফলে কি হয় না, রাত্রিবেলা সম্পূর্ণভাবে টেম্পারেচার কমে যায় না, উষ্ণতাটা সম্পূর্ণ নিম্ন স্তরে চলে যায় না। এবার যদি এই গ্যাসগুলোর পরিমাণই কিছু মানুষসৃষ্ট কারণে কী হয় না, বেড়ে যায়, তখন কি হয় না, এই দিনের পর যে পরিমাণ থাকা উচিত ছিল উষ্ণতাটা নর্মাল পরিমাণের অনুযায়ী তার থেকে বেশি হয়ে যায়, যার ফলে দিনের বেলা উষ্ণতা বেশি থাকবে, আবার রাত্রিবেলাও সেই উষ্ণতাটা ধরে রাখবে, তার ফলে কী হবে, সেটার জন্য আমাদের উষ্ণ হয়ে যাবে, ঠিক আছে, যেটাকে বলবে বিশ্ব উষ্ণায়ন। এবার বিশ্ব উষ্ণায়নের কারণে কী হতে পারে না, আমাদের জলবায়ুর উপর প্রভাব পড়বে, বিভিন্ন ধরনের আবহাওয়ার উপর প্রভাব পড়বে, কীরকমভাবে বন্যা হতে পারে, তীব্র খরা হতে পারে, ঝড় হতে পারে, বিভিন্ন ধরনের মরুভূমির প্রসার ঘটবে, শস্যহানি, দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, কেন পাবে না, মেরুর বরফ গরমের কারণে গলে যাবে।
এই সমস্ত জিনিস তো হবেই। তাছাড়া সি ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য বের হয়, আগেও বলেছিলাম, সেটা ওজোন স্তরে ক্ষতি করে, যেটা কিনা আমাদের রক্ষা কবচকে নষ্ট করে, মানে ইউভি রেজ থেকে আমাদের বাঁচতে সাহায্য করে, সেই ওজোন স্তরে ক্ষতি করে এরা। ব্যাস এটুকুই ছিল, এই চ্যাপ্টারটা কমপ্লিট।